বই ভয়েসে স্বাগতম। অধ্যায় 2। নাহার। কাশেদের আপন বোন নয় নাহার, মায়ের দূর সম্পর্কীয় এক খালাতো বোনের মেয়ে। ছোটবেলায় ওর মা মারা যান। ওর বাবা তখন কি একটা কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রীকে হয়তো বড় ভালোবাসতেন তিনি, তবু কিছুদিন পরে চাকরিতে ইস্তফা দিয়ে মিলিটারিতে চলে যান। নাহারকে রেখে যান মায়ের কাছে। মাঝে মাঝে চিঠি আসত, কখনো মাদ্রাজ থেকে, কখনো পেশোয়ার থেকে, কখনো কানপুর। শেষ চিঠি এসেছিল আরাকান থেকে। তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলেছে যুদ্ধে মারা গেছে, কেউ বলেছে জাপানিরা ধরে নিয়ে গেছে টোকিওতে। লড়াই শেষ হল, সন্ধি হল শত্রু মিত্রে। তারপর আরও কত বছর গেল, নাহারের বাবার ফিরে এলেন না। মা বলতেন, আমার কোনো মেয়ে নেই, তুই আমার মেয়ে, তোকে মানুষ করে বড় ঘরে বিয়ে দেব আমি, তোর ঘরের নাতিপুর্তি দেখব, তবে মরব। বাবা বলতেন, বেশ হলো, এতদিনে মেয়ের শখ মিটল তোমার। মা বলতেন, মিটবে না? খোদার কাছে কত কেঁদেছি, কত বলেছি আমায় একটা মেয়ে দাও। দেখলে তো, খোদার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তবু তুমি একবেলা নামাজ পড়ো না কেন বলো তো? তোমার কি পরকালের একটুও ভয় হয় না? আবার ইহকাল পরকাল নিয়ে এলে কেন বলো তো? বাবা ক্ষেপে উঠতেন, বেশ তো কথা হচ্ছিল। মা স্নানো হেসে বলতেন, নামাজের নাম নিলেই তোমার গায়ে জ্বর আসে কেন বলতে পারো? বাবা কিছু বলতেন না, শুধু সরস দৃষ্টিতে এক পলক তাকাতেন মায়ের দিকে। মা আফসোস করে বলতেন, তুমি আমাকে দোজখে না নিয়ে ছাড়বে না। নির্বিকার গলায় জবাব দিতেন, বেহেশতের প্রতি আমার লোভ নেই, তোমার যদি থেকে থাকে তুমি যেও, আমি তোমার পথ আগলে দাঁড়াবো না। এরপর মা থেমে যেতেন। অবুঝ স্বামীর সঙ্গে তর্ক করা নিরর্থক তা তিনি ভালোই জানতেন। সামনে খোলা খাতাটার দিকে চোখ পড়তে দেখল, কাশেদ বিব্রত বোধ করল। কবিতা লিখতে বসে খাতার মধ্যে এতক্ষণ সব কি লিখছে সে? ইকবাল, জাহানারা, বিয়ে, নাহার, মিলিটারি, কানপুর, নামাজ, শিউলি, একটার পর একটা হিজিবিজি লেখা। সাদা কাগজটা আরও অনেক শব্দে ভরে ভরে উঠছে। খাতা থেকে পাতাটা ছিঁড়ে নিয়ে বাইরে ফেলে দিল কাশেদ। দরজার দিকে চোখ পড়তে দেখল নাহার দাঁড়িয়ে। কি ব্যাপার, কিছু বলবে? নাহার বলল, মা ডাকছেন, বলে চলে গেল সে। মা তখনও গল্প করছিলেন খালুর সঙ্গে। খালু একটা মোড়ার উপর বসে, মা চৌকির উপর পা ছড়িয়ে খালুর পান বানাচ্ছেন, আর কি যেন আলাপ করছেন। নাহার একপাশে দাঁড়িয়ে। কাশেদ আসতে মা বললেন, বস। খালু বললেন, তুমি কি সেই কেরানিগিরির চাকরিটা এখনও আঁকড়ে রেখেছ নাকি? কাশেদ সায় দিয়ে বলল, হ্যাঁ। খালু বললেন, অন্য কোথায় ভালো দেখে একটা কিছু পাওয়া যায় কিনা চেষ্টা চরিত্র করো, এ দিয়ে কতদিন চলবে? খালু নিজে এককালে কেরানি ছিলেন, তাই কেরানিগিরির বেদনা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেন। কাশেদকে চুপ থাকতে দেখে তিনি আবার বললেন, ধোপার গাধা আর কোম্পানির অফিসের কেরানির মধ্যে পার্থক্য নেই বুঝল? এতে না আছে কোনো রোজগার, না আছে সম্মান। কাশেদ বলল, 3 জন মানুষ আমরা, এ রোজগারেই চলে যাবে, টাকা টাকা করে টাকা দিয়ে করব কি? মা বললেন, শোন, ছেলের কথা শোন, যেন সংসার এই থাকবে, ঘরে আর বউ ছেলে আসবে না। বলি, তুই এমনটি হলি কি করে বলতো? তোর বাবা তো এমনটি ছিলেন না। মা হেসে বললেন, মেয়ে আসছে বেড়াতে, বাসায় নিশ্চয়ই খুব ভালো পাকশাক হচ্ছে। আমাদের এখানে ডাল ভাত কি আর মুখে রুজবে? কি যে বলেন বড়বু, খালু বিনয়ের সঙ্গে বললেন। বাসায় কি আমরাও কোরমা পোলাও খাই, ডাল ভাত সব জায়গায়। এখন চলি, আরেক দিন এসে খেয়ে যাব। যাবার উদ্যোগ করতে করতে আবার থেমে গেলেন খালু। কাশেদের দিকে তাকিয়ে বললেন, সালমা এসেছে ঢাকায়, বড়বুকে বলে গেলাম রোববার দিন ওকে নিয়ে বাসায় এসো। কাশেদ অবাক হয়ে বলল, রোববার দিন কেন? মা বললেন, তোমাদের দাওয়াত করে গেলেন উনি, নাতিনের আকিকা হবে। প্রথমে কিছু বুঝতে পারল না কাশেদ। যখন বুঝতে পারল তখন আরও চিন্তিত হল সে। সালমা মেয়ে হয়েছে নাকি? মা পরীক্ষণে বললেন, ওমা, তুই জানিস নে? বলতে গিয়ে কথাটা গলার মধ্যে আটকে গেল তার। ঢোক গিলে আবার বললেন, আজ 3 মাস হতে চলল। তা তুই জানবি কোথেকে? আত্মীয় স্বজন কারো খোঁজ কি তুই রাখিস? কি যে হলি বাবা! খালু হেসে বললেন,
ও কিছু না বড়বু, এ হলো কেরানি রোগ। আর কারো কথা মনে থাকে না, সব ভুলে যেতে হয়। আরেকটা পান মুখে পুড়ে দিয়ে একটু পরে বিদায় নিলেন খালু। পাকঘরে বসে খাওয়ার আয়োজন করছেন আহার। মা কলতলায় বসে বসে অজু করছেন। এশার নামাজ না পড়ে ভাত মুখে দেন না তিনি। কাশেদ তখনও মায়ের বিছানায় বসে নীরব, নীরবে ভাবছে সে, কি আশ্চর্য, সালমা মা হয়েছে। সেই সালমা, পরনে কালো ডোরা কাটা ফ্রক, মাথায় সাপের মতো সরু একজোড়া বিনুনি, পায়ে স্লিপার। অপরিসর বারান্দায় রেলিংয়ের পাশে দাঁড়িয়ে মেয়েটি দূর আকাশের দিকে তাকিয়ে রয়েছে। পেছন থেকে পা টিপে টিপে এসে ওর চোখ জোড়া দু হাতে চেপে ধরল কাশেদ। এই কি হচ্ছে? হাত জোড়া ছাড়িয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সালমা। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে সে সহসা ঠোঁট বাঁকিয়ে বলল, সেই কখন থেকে বসে আছি আর উনি এতক্ষণে এলেন? ওর একটা বিনুনিতে টান মেরে কাশেদ বলল, এই তুইকে 100 বার নিষেধ করে দিয়েছি না মিথ্যা কথা বলিস নে? সালমা অবাক হয়ে বলল, বারে, মিথ্যা কথা কই বললাম? এই তো বললি। কই, কখন? এই তো একটু আগে। ইস, উনি বললেই হলো। ঠোঁট উল্টো মুখ ভেকচালো সালমা। ওর বেনি জোড়া ধরে আবার টান দিল কাশেদ। বসে আছি বললি কেন? তুই তো আসলে দাঁড়িয়েছিলি। চুলে টান পড়ায় যন্ত্রণায় কুঁকিয়ে উঠল সালমা। তারপর চিৎকার করে উঠে বলল, বলবো, 100 বার মিথ্যে কথা বলবো আমি, তাতে তোর কি শুনি? কাশেদ ক্ষেপে গিয়ে ওর মাথাটা রেলিংয়ের সঙ্গে ঠোকে দিয়ে বলল, তুই করে বললি কেন রে? আমি কি তো ছোট না বড়? সালমা ততক্ষণে কাঁদতে শুরু করেছে। ওকে কাঁদতে দেখে কাশেদ বিব্রত বোধ করল। বার কয়েক হাফ প্যান্টে হাত মুছল সে। তারপর কাছে এসে দাঁড়িয়ে কোমল গলায় বলল, লেগেছে না রে? সালমা কোনো জবাব দিল না। একটু পরে ওর পিঠের ওপর ভয়ে ভয়ে একখানা হাত রেখে কাশেদ শুধাল, পার্কে যাবি না? এক ঝটিকায় ওর হাতখানা দূরে সরিয়ে দিল সালমা। কাশেদ আবার রেগে গিয়ে বলল, এই 1-2 করে আমি 10 পর্যন্ত গুনব, এর মধ্যে যদি তুই না যাস তাহলে আমি চললাম, বলে জোরে জোরে 1-2 গুনতে শুরু করল সে। 9 এসে অনেকক্ষণ চুপ করে রইল কাশেদ। সালমা তখনও কাঁদছে। কাশেদকে চুপ করে থাকতে দেখে একবার শুধু আর চোখে তাকালো সালমা। কাশেদ অতি কষ্টে 10 উচ্চারণ করল, কিন্তু সঙ্গে বলল, দেখ, তোকে 15 পর্যন্ত সময় বাড়িয়ে দিলাম, এবার কিন্তু একটুও নড়াচড়া হবে না, বলে আবার গুনতে শুরু করল সে। 15 বলার পূর্ব মুহূর্তে সালমা চিৎকার করে উঠল, তুই আমাকে মেরেছিস কেন? কাশেদ হেসে দিয়ে বলল, আর মারব না, চল। ডান হাতের আঙুলগুলো দিয়ে চোখের পানি মুছতে মুছতে উঠে দাঁড়ালো সালমা। তারপর ফিক করে হেসে দিয়ে বলল, আজ কিন্তু আমাকে দোনায় চড়াতে হবে। আর একদিন, তখন ফ্রক ছেড়ে সালোয়ার পায়জামা ধরেছে সালমা। বয়স বেড়েছে, হয়তো 15 কিংবা 16। ঘুটফুটে সন্ধ্যা, আকাশে অসংখ্য মেঘের ভিড়। এই বুঝি বৃষ্টি এলো। কাঠের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠে এসে কাশেদ দেখল বাসায় কেউ নেই, শুধু সালমা ড্রয়িং রুমে একখানা চৌকির ওপর লম্বা হয়ে শুয়ে কি একটা পত্রিকা পড়ছে। কে? কাশেদ ভাই এই সন্ধ্যাবেলা কোত্থেকে? মহাবিদ্যালয়, মানে কলেজ থেকে। বাসায় কি কেউ নেই? না, ওরা সবাই সিনেমায় গেছে। তুমি যাওনি? যাইনি, সে তো দেখতেই পাচ্ছেন। পত্রিকাটা বন্ধ করে উঠে বসল সালমা। শরীরটা সেই সকাল থেকে ভালো নেই। কেন, কি হয়েছে? ও সামনে চৌকিতে এসে বসল কাশেদ। সালমা বলল, অসুখ করেছে। কি অসুখ? সালমা ফিক করে হেসে দিল এবার। জান, অত কথার জবাব দিতে পারবো না, একটা কিছু পেলেই হলো, অমনি সেটা নিয়ে প্রশ্ন আর প্রশ্ন। কি বিশ্রী স্বভাব আপনার। কাশেদ গম্ভীর হয়ে গেল। একটু পরে উঠে দাঁড়িয়ে বলল, বিশ্রী স্বভাব দিয়ে তোমায় আর ব্যতিব্যস্ত করব না, চলি এবার। মুহূর্তে ওর পথ আগলে দাঁড়ালো সালমা। যাবেন কি করে? বাইরে বৃষ্টি হচ্ছে। হোক, তাতে তোমার কি? সালমা মুখ টিপে হেসে দিল একটুখানি। তারপর বলল, ইস, এত রাগ নিয়ে আপনি চলেন কি করে? সহসা ওর খোলা চুলের গোছা ধরে একটা জড়িয়ে টান মারল কাশেদ। রাগে ফেটে পড়ে বলল,
ফাজিল মেয়ে কোথাকার, ইয়ারকিরার জায়গা পাও না তাই না? সালমার মুখখানা ম্লান হয়ে গেল। দেখতে না দেখতে চোখ জোড়া পানিতে টলমল করে উঠল ওর সামনে থেকে সরে গিয়ে নিঃশব্দে আবার কৌচের ওপর বসল সে। পরেক্ষণে ডুটলো কেঁদে উঠল সালমা। আমি এমন কি করেছি যে আপনি সব সময় আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করেন? চলে যাওয়ার জন্যে পা বাড়িয়েও থমকে দাঁড়ালো কাশেন। সালমা কাঁদছে, কৌচের উপর উপুর হয়ে ফুপিয়ে কাঁদছ সে। খোলা জানালা দিয়ে আসা বাতাসে নয়, কান্নার আবেগে দেহটা কাঁপছে তার। খোলা চুরগুলো পিঠময় ছড়ানো। ধীরে ধীরে ওর পাশে এসে বসল কাশেদ। সালমা, সে ডাকল ভয়ে ভয়ে। সালমা কোনো উত্তর দিল না। ওর মাথার উপর আস্তে করে একখানা হাত রাখলে সে। সালমা সহসা উঠে বসল। সালমা তীব্র দৃষ্টিতে তাকালো এক পলক ওর দিকে, তারপর তীব্র বেগে ছুটে পাশের ঘরে চলে গেল সে। কাশেদ ডাকল, সালমা। সালমা সজোরে দরজাটা বন্ধ করে দিল। তারপর আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না তার। সেদিন অনেকক্ষণ এক ঘরে বসেছিল কাশেদ। ভেবেছিল হয়তো একসময় রাগ পড়ে গেলে বাইরে আসবে সালমা। সালমা আসেনি। অন্যদিন তখন খালুজি বরিশালে বদলি হয়ে গেছেন। সালমা কলেজে পড়ে। অফিসের কি একটা কাজে বরিশাল যেতে হলো তাকে। 3 দিন ছিল। যেদিন রাতে সে চলে আসবে সেদিন সবার কাছ থেকে বিদায় নেওয়া হলো, কিন্তু সালমাকে আশেপাশে কোথাও খুঁজে পেল না। খালাম্মাকে জিজ্ঞেস করতে তিনি বললেন, কি জানি কোথায় গেল, বোধহয় ছাদে, বলে বার কয়েক ওর নাম ধরে ডাকলেন তিনি। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। কিছুক্ষণ পরে ছাদে এসে কাশেদ দেখল সালমা দাঁড়িয়ে, ছাদের এক কোণে চুপচাপ। পরনের কালো শাড়িটা গাঢ় অন্ধকারের সঙ্গে মিশে গেছে তার। চুলগুলো এলো খোপা করা। দূরে স্টিমার ঘাটের দিকে তাকিয়ে কি যেন গুনগুন করছে সে। হয়তো কোনো গানের কলি কিংবা কোনো অপরিচিত সুর। কাশেদ ডাকল, সালমা। সালমা ঘুরে দাঁড়িয়ে তাকালো ওর দিকে, কিছু বলল না। কাশেদ বলল, আমি যাচ্ছি সালমা। সালমা পরক্ষণে বলল, যাবেন বই কি, আপনাকে তো কেউ ধরে রাখেনি। না, তা নয়, তোমার কাছ থেকে বিদায় নিতে এলাম। সালমা মৃদু গলায় বলল, বেশ, বিদায় দিলাম। কাশেদ চলে যাচ্ছিল, সালমা পেছন থেকে ডাকল তাকে, শুনুন, এখনই কি যাচ্ছেন? হ্যাঁ। এত সকাল সকাল গিয়ে কি হবে? সকাল কোথায়, স্টিমারের সময় হয়ে গেছে। কে বলল? এখনো 2 ঘন্টা বাকি। বাজে কথা, চলুন ঘড়ি দেখবেন। কাশেদের সঙ্গে নিচে নেমে এলো সালমা। ড্রয়ার থেকে খালুজির ঘড়িটা বের করে এনে দেখালো তাকে, বলল, আমার কথা বিশ্বাস করেননি তো? এই দেখুন, এখন মাত্র 9টা বাজে। স্টিমার ছাড়বে 11টার সময়। ঘড়ি দেখে অবাক হলো কাশেদ। সেই কখন সন্ধে হয়েছে, এতক্ষণে 9টা। সালমা কোনো জবাব দিল না, ঘড়িটা আবার ড্রয়ারে রেখে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে খোপাটা খুলে চুলে চিরুনি বুলোতে লাগল সে। সহসা পেছন ফিরে দাঁড়িয়ে শুধালো, যাবার জন্যে এমন হন্যে হয়ে উঠছেন কেন শুনি? কাশেদ বলল, চিরকাল থাকব বলে আসিনি নিশ্চয়ই। কাজে এসেছিলাম, সারা হলো, চলে যাচ্ছি। চোখজোড়া বড় বড় করে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সালমা। তারপর মুখখানা অন্যদিকে সরিয়ে নিয়ে মৃদু গলায় বলল, আপনাকে চিরকাল এখানে থাকতে বলছেই বা কে? বললেও হয়তো আমি থাকতাম না। নিজেকে আপনি কি ভাবেন বলুন তো? হঠাৎ ফোঁস করে উঠল সালমা। কাশেদ শান্ত স্বরে বলল, একজন অধম কেরানি। কেরানিরা তো দেমাক কেন? কবি বলে। সালমা চুপ করে গেল। চিরুনিটা টেবিলের ওপর ছুঁড়ে ফেলে দিল সে। চুলগুলো আবার খোপায় বাঁধল। বন্ধ জানালাটা খুলে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রইল সে। বাইরে আজ বৃষ্টি নেই, মেঘ নেই, আছে শুধু অন্ধকার, সীমাহীন অন্ধকারে ঢাকা দূরের দিগন্ত। জানালা থেকে মুখখানা সরিয়ে নিয়ে এলো সালমা। চুপ করে বসে আছেন কেন? আপনার স্টিমারের সময় হয়ে গেছে। একটু পরে গিয়ে দেখবেন ওটা আর ঘাটে নেই। তা নিয়ে তোমার আর মাথা ঘামাতে হবে না, কাশেদ আস্তে করে বলল। স্টিমার ছাড়ার এখনো অনেক দেরি। সালমা স্লানো হাসল। তারপর ড্রয়ার থেকে ঘড়িটা বের করে এনে মৃদু গলায় বলল, ওটা আমি 1 ঘন্টা স্লো করে দিয়েছিলাম। কেন? আমার ইচ্ছা হয়েছিল তাই।
বলে সামনে থেকে সরে গেল সালমা। ঘর থেকে বেরিয়ে গেল, আর এলো না। মা নামাজ পড়া শেষ করে এসে ছেলের দিকে নীরবে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। হাতের তালুতে মুখ রেখে ওপাশের দেয়ালের কি যেন দেখছে সে, চোখের মণিজোড়া স্থির নিষ্পলক। কিরে, ভাত খাবি না? মায়ের ডাকে চোখের পলক নড়ে উঠল তার। উঠে দাঁড়িয়ে বলল, তোমরা বসে পড়ো, আমি হাত মুখ ধুয়ে আসি। একখানা মাদুরের ওপর পাশাপাশি দুটো থালা সাজানো, সামনে একটা বড় পেয়ালার মধ্যে তরকারি, আর অন্য একটি থালায় বাড়তি ভাত ঢালা। নাহার এখন খাবে না, ওদের দুজনের খাওয়া হয়ে গেলে তারপর সে বসবে খেতে। আজকে নয়, বহুদিন থেকে এই রীতি চলে আসছে তা। যেদিন রাতে কাসেদ ফিরতে দেরি হয়, সেদিন মা ঘুমিয়ে পড়লেও সে ঘুমোয় না। উঠে দরজাটা খুলে দেয়, সাবান, তোয়ালে আর পানির বদনাটা নিয়ে রেখে আসে কলতলায়। খাবারগুলো সাজিয়ে দেয় টেবিলের ওপর। তারপর যতক্ষণ কাসেদ খায়, নাহার নীরবে দাঁড়িয়ে থাকে দরজার পাশে। মাঝে শুধু একবার জিজ্ঞেস করে, আর কিছু দেব? না, সে চুপ। খাওয়া শেষ হয়ে গেলে থালা বাসনগুলো নিয়ে কলতলায় চলে যায় সে। কলতলায় পানি পড়ার শব্দ শোনা যায় অনেকক্ষণ ধরে। আজ খেতে বসে মা শুধলেন, কাল জাহানারা কেন এসেছিল রে? আবার জাহানারা। কাসেদ সংক্ষেপে বলল, এমনি। মা বললেন, মেয়েটা বড় ভালো, লেখাপড়া শিখেছে, তাই বলে না কুঁচু নয়, আস্তে আস্তে কথা বলে, চেহারাটাও বেশ মিষ্টি। ওর বাবা করে কি রে? কাসেদ মুখ না তুলেই বলল, উকিল। মা আর কোনো প্রশ্ন করলেন না, নীরবে খাচ্ছেন তিনি। হয়তো কিছু ভাবছেন। এই মুহূর্তে তার মনে কিসের ভাবনা রয়েছে তা ঠিক বলে দিতে পারে কাসেদ। ভাবছেন, জাহানারার মতো একটি মেয়েকে যদি বউ সাজিয়ে ঘরে আনা যেত। অফিসে থাকাকালীন সময়টা মন্দ কাটে না কাসেদের। কাজের চাপে তখন বাইরের দুনিয়ার কথা মনে থাকে না। এটা হলো ফাইল, টাইপরাইটার, চিঠিপত্র আর কাগজ কলমের পৃথিবী। এখানে জাহানারা, শিউলি, সালমা, সেতার কিংবা কবিতার প্রবেশ নিষেধ। এখানকার প্রথম কথা হলো কাজ, দ্বিতীয় কথা হলো তোয়াজ, তৃতীয় কথা হলো ফাঁকি। এই তিনের অপূর্ব মিশ্রণে অফিসের সময়টুকু বেশ কাটে ওর। কর্মচারীর সংখ্যা নেহায়েত নগণ্য নয়। বড় সাহেব আছেন একজন, সবার বড়, বয়স তার ৩০-এর কোঠায়। সুন্দরী বউ আছে বাড়িতে আর একটি ফুটফুটে ছেলে। বড় সাহেব ভীষণ পরিশ্রমী। কাজ করে কখনো ক্লান্ত হন না তিনি। কাউকে অলসভাবে বসে থাকিতে দেখলে ধমকে ওঠেন, বলেন, এই জন্যে আমাদের জীবনে কিছু হলো না, হবেও না। এই যে দেখছেন অফিসের বড় কর্তা হয়ে বসেছি, গাড়ি বাড়ি করেছি, এগুলি নিশ্চয়ই খোদা আকাশ থেকে ফেলে দেননি। এর জন্যে অসুরের মতো খাটতে হয়েছে আমায়, মাথার ঘাম পায়ে ফেলে। তবে না, বলে থেমে যান সাহেব। পরিমিত হাসেন। সে হাসির অর্থ ধরে বাকি কথাটা বুঝে নিতে হয়। বড় সাহেবের পরে যান স্থান, তিনি ৫০ বৃদ্ধ। সামনের কয়েকটা দাঁত ঝরে গেছে বহু আগে। যত কাজ করেন তার দ্বিগুণ পান খান, আর তার চেয়েও অনেক বেশি কথা বলেন। কথা না বললে নাকি তার কাজের মুখ হাসে না। গৃহী মানুষ, এই বৃদ্ধ বয়সেও বিরাট পরিবারের ভার বহন করে চলেছেন। ছেলেমেয়েদের সংখ্যা নেহায়েত নগণ্য নয়, তার ওপর নাতি নাতনি আছে অনেক। বুড়ো মকবুল সাহেবের পাশে যার আসন, তিনি টাকা আনা পাইয়ের হিসেব নিয়ে সারাদিন ব্যস্ত। অ্যাকাউন্টেন্ট নাউশের আলী এখনও বিয়ে করেননি। করবেন বলে ভাবছেন, রোজ ভাবেন, কিন্তু টাকা আনা পাইয়ের হিসেবও মিলছে না, আর তার বিয়ে করা হয়ে উঠছে না। এরপর কাসেদকে বাদ দিলে আরও ৪টে প্রাণী আছে অফিসে। প্রথম দুজন কেরানি, কাসেদের সমগোত্রীয়। এক গোয়ালের গরু নাকি একসঙ্গে ঘাস খায় না। এক গোত্রীয় মানুষগুলোর পক্ষে একতালে চলা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই ৩ কেরানির মধ্যে কথাবার্তা খুব কম হয়, মেলামেশা তার চেয়েও কম। একটি দারোয়ান, খোদা বক্স তার নাম। পশ্চিমে বাড়ি ছিল তার, বিহার কিংবা উড়িষ্যায়। দেশ বিভাগের পর পূর্বদেশে হিজরত করেছে। সঙ্গে এসেছে 2টি বউ আর একটা রামপুরি ছাগল। অফিসের পাশেই ওরা থাকে। সারা দিন কলহ করে ডাল, রুটি আর স্বামী সোহাগ নিয়ে। খোদা বক্স নির্লিপ্ত পুরুষ, নীরবে বসে বসে গোফের ডগাজোড়া মসৃণ করে আর খৈনি খায়। আজ অফিসে ঢুকবার পথে খোদা বক্স টুল ছেড়ে দাঁড়িয়ে লম্বা একটা সালাম ঠুকল তাতে। কাসেদ বুঝতে পারল ও কিছু বলতে চায়। কেমন আছো খোদা বক্স, কিছু বলবে?
খোদাবক্স বিনয়ের সঙ্গে সুদ হল, মেরা দরখাস্ত কি কুছ হুয়া সাহেব? কিছুদিন আগে বেতন বাড়াবার জন্য বড় সাহেবের কাছে একটা দরখাস্ত পাঠিয়েছিল সে। 2টি বউ আর একটি ছাগলের সংসার 50 টাকায় চলে না, তাই লিখে জানিয়েছিল। কাশেদ মৃদু হেসে বলল, হবে হবে, আর কিছুদিন অপেক্ষা করো খোদাবক্স। বড় সাহেব নিশ্চয়ই এবার তোমার বেতন বাড়িয়ে দেবেন। খোদাবক্স খুশি হয়ে আরেকটা সালাম ঠুকল, বলল, আপকা মেহেরবানি হুজুর। কাশেদ ওকে শুধরে দিলে বলল, আমায় নয়, বড় সাহেবেরে বলো। বলে ভেতরে চলে এলো সে। বড় সাহেব ইতিমধ্যে এসে পড়েছেন। রুমে বসে 2 নম্বর কেরানির সঙ্গে কথা বলছেন তিনি। নওশের আলী ফাইলে মুখ ঢুকিয়ে হিসেব নিয়ে ব্যস্ত। মকবুল সাহেব মুখের মধ্যে একজোড়া পান গুজে দিয়ে বললেন, এই যে 3 নম্বর কেরানি, আপনি 3 মিনিট লেট করে এসেছেন, ঘড়ি দেখুন। কারো ওপর রাগ করলে তার নাম নিতে ভুলে যান তিনি। মন গড়া কতগুলো নম্বর ধরে সম্বোধন করেন। এতে রাগ করার যথেষ্ট কারণ থাকলেও কেউ কিছু মনে করে না, বলে, লোকটার মাথায় ছিট আছে। কাশেদ ঘড়ি দেখল, সত্যি সে 3 মিনিট লেট। কিছু না বলে চুপচাপ তার চেয়ারটায় গিয়ে বসল কাশেদ। ফাইলগুলো টেনে নিল সামনে। ওপরের ফাইলটার এক কোণে টানা হাতে লেখা একটা নাম, জাহানারা। কোনো অসতর্ক মুহূর্তে হয়তো লিখেছিল সে। কলমটা তুলে নিয়ে সাবধানে নামটা কালি দিয়ে ঢেকে দিল সে। চারপাশে তাকালো এক পলক। মকবুল সাহেব এখনও তার 3 মিনিট লেট হওয়া নিয়ে চাপা স্বরে রাগ প্রকাশ করছেন। হঠাৎ ছাতার কথা মনে পড়ে গেল কাশেদের। নিজের টেবিল থেকে গলা বাড়িয়ে বলল, মকবুল সাহেব, আমার ছাতাটা। প্রথমে ওর দিকে একটু অবাক হয়ে তাকালেন মকবুল সাহেব। সহসা লজ্জা পেয়ে বললেন, এই দেখুন, আপনার ছাতাটা আনতে গিয়ে রোজ ভুলে যাই। আপনি এক অদ্ভুত লোক তো সাহেব। অফিস থেকে যাওয়ার সময় আমায় একটু মনে করিয়ে দিয়ে পারেন। কাশেদ আস্তে করে বলল, আর কি করব বলুন, আমিও ভুলে যাই। মকবুল সাহেব তার পান খাওয়া দাঁতগুলো বের করে হাসলেন, বললেন, বেশ লোক তো আপনি। বলে একটুখানি থামলেন তিনি। থেমে বললেন, আজ বিকেলে মনে করিয়ে দেবেন, কাল নিশ্চয়ই নিয়ে আসব। ফাইলগুলো খুলে কাজে মন দিল কাশেদ। অনেকগুলো চিঠি টাইপ করতে হবে আজ। তারপর বড় সাহেবের স্বাক্ষর নিয়ে সেগুলো পাঠিয়ে দিতে হবে বিভিন্ন কোম্পানির অফিসে। পিয়ন বইতে নাম ঠিকানা সব তুলে রাখতে হবে। কাশেদ সাহেব, জি। এক কাজ করুন না, আজ অফিস ছুটি হলে আমার সঙ্গে চলে আসুন বাসায়, ছাতাটা নিয়ে যাবেন। গোল কৌটোটা খুলে আরেকটা পান বের করলেন মকবুল সাহেব। কাশেদ আস্তে করে বলল, আচ্ছা, সে তখন দেখা যাবে। আজ নতুন নয়, এর আগে অনেকবার তাকে বাসায় যাবার আমন্ত্রণ জানিয়েছিলেন মকবুল সাহেব। আজ যাব কাল যাব করে যাওয়া হয়ে ওঠেনি। লোকে বলে বাসায় নেমন্তন্ন করার পেছনে নাকি কন্যাদায় মুক্ত হবার একটা গোপন আকুতি রয়েছে। কথাটা সত্য কি মিথ্যে কাশেদ জানে না। শুধু এই জানে, বিবাহযোগ্য 3টে মেয়ে রয়েছে তার, তাদের বিয়ে দিতে হবে। বিত্তশালী পাত্রের কল্পনা নেই, চলনসই হলেই হলো। ওদের কথা মাঝে মাঝে আলোচনা করেন মকবুল সাহেব। তখন তাকিয়ে দেখলে হঠাৎ করে মনে হয় ভদ্রলোকের বয়স আরও বেড়ে গেছে, চোয়ালের হাড়জোড়া আরও উঁচু, 2 চোখ আরও কোটরাগত। বৃদ্ধ কেরানি সহসা মুমূর্ষ রোগীর মতো হয়ে যায়। একবার এই অফিসের একটি ছেলেকে নাকি জামাতা বানাবার কাজ প্রায় সম্পূর্ণ করে এনেছিলেন তিনি। বড় মেয়েটির সঙ্গে বিশেষ ভাবও জন্মে গিয়েছিল ছেলেটির, কিন্তু বিয়ে হলো না। ছেলেটি রাজি হলো না বিয়ে করতে। কেন কেউ জানে না, শুধু জানে ছেলেটি নাকি মকবুল সাহেবের কাছ থেকে কিছু নগদ কড়ি দাবি করেছিল। মকবুল সাহেব রাজি হননি, বরং ক্ষেপে গিয়ে বড় সাহেবকে ধরে কনিষ্ঠ কেরানিকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছেন। তারই জায়গায় পরে কাসেদকে নেওয়া হয়েছে। মেশিনটা টেনে নিয়ে দ্রুত টাইপ করে চলল কাসেদ। অফিসে এখন সবাই চুপ। টাইপরাইটারের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। বড় সাহেব বার কয়েক টহল দিয়ে গেছেন। প্রত্যেকে টেবিলে এসে নীরবে দেখে গেছেন কে কি করছে। এখন তিনি ফিরে গেছেন তার চেম্বারে। কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমেছে। পকেট থেকে রুমালটা বের করে ঘামগুলো মুছল কাসেদ। স্যার। কিরে, সাহেব ডেকেছেন আপনাকে? মুখ তুলে বেয়ারাটার দিকে তাকালো কাসেদ। সজাগ সাহেব বুঝি কিছু লক্ষ্য করে গেছেন, কে জানে। সবার সামনে তিনি কাউকে কিছু বলেন না, নিজের চেম্বারে ডেকে বলেন। হয়তো মানুষের আত্মসম্মান বোধের প্রতি তার দৃষ্টি রয়েছে তাই। মানুষ মাঝে মাঝে অনেক কিছু ভাবে,
কখনো তার অর্থ খুঁজে পাওয়া যায়, কখনো যায় না, তবু তার ভাবনার শেষ হয় না। 2 নম্বর কেরানি টেবিল থেকে বড় সাহেবের চেম্বারে আসতে হলে মাত্র 19টি পদক্ষেপের প্রয়োজন, কিন্তু এর মধ্যে আকাশ পাতাল কত কিছুই না চিন্তা করেছে কাসেদ। চাকরির প্রমোশন থেকে বরখাস্ত কোনো কিছুই বাদ যায়নি। বড় সাহেব এইমাত্র একটা সিগারেট ধরিয়েছেন। সামনে রাখা একটা গোটা বইয়ের ওপর নীরবে চোখ বুলোচ্ছেন তিনি। মুখ না তুলেই আস্তে করে বললেন, আপনার ফোন। টেবিলের ওপর নামিয়ে রাখা রিসিভারটার দিকে তাকালো কাসেদ। সহসা বুঝতে পারল না এর সময় কে ফোন করতে পারে তাকে। হ্যালো, হ্যালো। অন্য প্রান্ত থেকে মিহি কণ্ঠের আওয়াজ ভেসে এলো। বিব্রত কাসেদ কিছুক্ষণ চুপ করে রইল, আর চোখে একবার এক পলক তাকালো বড় সাহেবের দিকে। তিনি নির্লিপ্ত। হ্যালো, আপনি কে বলছেন? সাহস সঞ্চয় করে মহিলার নাম জানতে চাইল সে। অন্য পক্ষের হাসির শব্দ শোনা গেল। আমাকে চিনতে পারছেন না বুঝি? না না তো, একটু চিন্তা করুন, ঠিক চিনতে পারবেন। রিসিভারটা হাতে নিয়ে খানিকক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল কাসেদ। চিন্তা করল, কিন্তু চিন্তা করে সময় সময় সকল সমস্যার সমাধান পাওয়া যায় না, পেলেও সকল ক্ষেত্রে তার সত্য হয় না। হ্যালো, চুপ রইলেন যে? চুপ না থেকে কি করব বলুন? বললাম তো, একটা কবিতা আবৃত্তি করুন। কাশেদ আরেকবার তাকালো বড় সাহেবের দিকে। মনে হলো তার মুখে বিরক্তির ছাপ। কাজের সময় কোনো মেয়ের সঙ্গে খুনসুটি করাটা তার কাছে ভালো ঠেকছে না। হ্যালো, হ্যালো, বলুন। আমি শিউলি বলছি। শিউলি, যার সঙ্গে প্রথম আলাপ হয়েছিল জাহানারাদের বাসায়। জন্মদিনের আসর থেকে একসঙ্গে বাসায় ফিরেছিল ওরা। আপনি কোথা থেকে বলছেন? কলেজ থেকে। ক্লাস নেই বুঝি? না। তাহলে বসে বসে একটা কবিতার বই পড়লেই পারেন। রিসিভারটা নামিয়ে রাখল কাশেদ। বড় সাহেব এতক্ষণে মুখ তুলে এক পলক তাকালেন ওর দিকে। তার চোখে বিরক্তি নেই, আছে কৌতূহল। যেন আলাপটা নীরবে উপভোগ করছিলেন তিনি। কান পেতে শুনছিলেন সব। ফোনের ওপর হাত রেখে তখনও দাঁড়িয়ে রয়েছে কাশেদ। শিউলির সঙ্গে অমন অভদ্র ব্যবহার না করলেও পারত সে। কে জানে কি ভাবছে। জাহানারার সঙ্গে দেখা হলে হয়তো সব কিছু খুলে বলবে সে। বলবে, তোমার কেরানি বন্ধুটিকে ভদ্রতা শিখতে বলো। জাহানারা কি মনে করবে কে জানে। হয়তো খুশি হবে, বলবে, কাশেদকে তুমি চেনো না শিউলি, তাই অত বড় অপবাদ দিতে পারলে। ওর মতো মানুষ হয় না। কিংবা জাহানারা রেগে যাবে, ভ্রুজোড়া বাঁকিয়ে বলবে, কেরানি তো ভদ্রতা শিখবে কোথা থেকে। না, জাহানারা অরোধ কথা বলতে পারে না। সে তার মনের মানুষ। তার মুখ দিয়ে অমান একটা রূঢ় মন্তব্য কল্পনা করতেও পারে না কাশেদ। কিন্তু অর্জুন একটা সেতারের মাস্টার এখনও ঠিক করা গেল না। আজ বিকেলে অফিস থেকে বেরিয়ে প্রথম কাজ হবে যে কোনো একজন ভালো সেতারির সঙ্গে আলাপ করা। লোকটার কার্তিকের মতো চেহারা হলা চলবে না। তাকে বুড়ো হতে হবে কিংবা কুৎসিত। জাহানারা হাসবে, হেসে লুটিয়ে পড়বে বিছানায়, মুখখানা বিকৃত করে বলবে, লোকটা দেখতে কেমন বিচ্ছিরি তাই না? তোমার মতো সুপুরুষ আর একটিও দেখলাম না জীবনে। এত রূপ তুমি কোথায় পেলে বলো না গো? দুলিচাঁদের কাছে লেখা চিঠিটা কি টাইপ করা হয়ে গেছে? জাহানারা নয়, বড় সাহেব। হ্যাঁ স্যার, ওটা তৈরি আছে, নিয়ে আসবো কি? আমার প্রয়োজন নেই, পাঠিয়ে দেওয়ার বন্দোবস্ত করুন। আর শুনুন, আজ অফিস শেষে চট করে চলে যাবেন না। অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে হবে। আমিও থাকবো এখানে। বলে ক্ষয়ে যাওয়া সিগারেটটা ছাইদানিতে রেখে দিলেন বড় সাহেব। সামনে খুলে রাখা বইটির প্রতি আবার মনোযোগ দিলেন তিনি। কাজ বিশেষ কিছু নেই তা জানত কাশেদ। এমনি হয়, অতীতেও হয়েছে। অফিস ছুটি হয়ে যাবার পরেও নিজের চেম্বারে চুপচাপ বসে থাকে বড় সাহেব। কখনো বই পড়েন, কখনো চিঠিপত্র লেখেন বসে বসে। সব সময় একা একা ভালো লাগে না বলে মাঝে মাঝে অফিসের কর্মচারীদের মধ্যে কোনো একজনকে রেখে দেন সঙ্গে। কথা বলেন, এটা সেটা, কাজ করান, গল্প করেন, নিজের জীবনের গল্প। বাবা বড় গরিব ছিলেন, প্রাইমারি স্কুলের সেকেন্ড মাস্টার। বেতন পেতেন মাসে 15 টাকা, তাও নিয়মিত নয়। ছোটবেলায় কত কষ্ট করে লেখাপড়া শিখতে হয়েছে তাকে। দূর গাঁয়ে জায়গির থাকতেন বড় সাহেব। 3 মাইল পথ পায়ে হেঁটে স্কুলে যেতেন। ফিরে আসতে অনেক রাত হয়ে যেত। তখন 2 পায়ে ব্যথা করত ভীষণ।
পরের বাড়িতে ঠিকমতো খাওয়া জুটত না, বই কেনার পয়সাও ছিল না তার। সহপাঠীদের কাছ থেকে চেয়ে এনে পড়তেন। রাত জেগে পড়বার উপায় ছিল না, ওতে তেল খরচ হয়, তেল কেনার টাকা কোথায়? তবু কোনোদিন দমে যাননি বড় সাহেব। হতাশা আসত মাঝে মাঝে, তখন চুপচাপ বিছানায় শুয়ে থাকতেন তিনি। কান্না পেত, কাঁদতেন, চোখের পানি ধীরে ধীরে চোখেই শুকিয়ে যেত। কিন্তু কান্নারও শেষ আছে বুঝলেন। সামনে ঝুঁকে পড়ে বড় সাহেব বললেন, জীবনে এত কষ্ট করেছি বলেই তো সুখের মুখ দেখতে পেয়েছি। এখন আমার মতো সুখে কটি লোক আছে বলুন? বড় সাহেবের মুখের দিকে তাকিয়ে সহসা কাশেদের মনে হল, সত্যি কি লোকটা সুখে আছে? অফিসের লোকজন বলে, সুখে যদি থাকবে তাহলে এই কাঁচা বয়সে চুলে পাক ধরেছে কেন বলতে পারো? 1 নম্বর কেরানি বলে, চিন্তায় পেকেছে, মানুষ যত বড় হয় ওদের চিন্তা তত বড়। অ্যাকাউন্টেন্ট বলেন, চিন্তা নয়, দুশ্চিন্তা। তা হবে না কেন? ঘরের বউ যদি পরপুরুষের সঙ্গে হল্লা করে বেড়ায় তাহলে কার মন মেজাজ ঠিক থাকে বলো? বড় সাহেবের গিন্নিকে অনেকদিন আগে একবার দেখেছিল কাসেদ। সারা মুখে কৃত্রিমতা মেখে এসেছিলেন অফিসে তিনি, স্বামীর সঙ্গে দেখা করতে। দৈহিক লাবণ্যের প্রদর্শনী দেখিয়ে মহিলা সেই যে গেলেন আর আসেননি কোনোদিন। দারোয়ানকে দিয়ে চা নাস্তা আনলেন বড় সাহেব। ইতিমধ্যে 2-1খানা ফাইলও নাড়াচাড়া হল। চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে সহসা বড় সাহেব শুধলেন, ঢাকায় ফুচকা পাওয়া যায়? কাসেদ অপ্রস্তুত হয়ে গিয়ে বলল, যাই বই কি। আপনি ফুচকা খান? না। খেয়েছেন কোনোদিন? না। আমি খেয়েছি, অনেক খেতাম ছোটবেলায়। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বড় ভালো লাগত। বড় সাহেব চুপ করে গেলেন। আজকার বিত্তবান দিনগুলোর চেয়ে হয়তো ছেলেবেলাকার অনটনে ভরা ফুচকা খাওয়া দিনগুলোকে আজও অনেক প্রিয় বলে মনে হচ্ছে তার। আশ্চর্য মানুষের মন! সে যে কখন কি চায় তা নিজেও বলতে পারে না। কিসে তার সুখ আর কিসে তার অসুখ, এর সত্যিকার জবাব সে নিজেও দিতে পারে না কোনোদিন। জাহানারা, যদি কোনোদিন সময় মেলে, তোমার মনের অর্গল তুমি খুলে দিও আমার কাছে। তোমার অনেক চাওয়ার পাশে আমার অনেক পাওয়ার স্বপ্নগুলোকে থরে থরে সাজিয়ে নেব। গরমিল চাই না জীবনে। দেখছ না মিলের অভাবে মানুষগুলো কেমন মরমর হয়ে আছে? এ তোমার ভুল ধারণা কাসেদ। জাহানারা আস্তে করে বলল, অভাবটা মিলের নয়, রঙের। আমাদের জীবনে রং নেই। রং? রং সে আবার কি? ওর প্রশ্ন শুনে মৃদু হাসল জাহানারা। মুখখানা ঈষৎ হেলিয়ে বলল, এর কোনো আকার নেই, থাকলে আঙুল দিয়ে দেখিয়ে দিতাম। আসলে ওটা একটা অনুভূতি, যা মানুষের চেহারায় আনে উজ্জ্বলতা, মনে যোগায় আনন্দ, দেহকে দেয় উষ্ণতা আর প্রাণকে করে সজীব।